ওকে, আমরা হচ্ছে এখন একদম শেষ পার্টে চলেছে, এটা হচ্ছে ক্র্যাকিং দ্য ইন্টারভিউ। সো এই যে এত কিছু ডেভেলপ হলো, এত স্কিল, এত নলেজ, এত রিসার্চ, এই জিনিসগুলো দিয়ে আসলে আমরা যেটা হলো একটা ক্যান্ডিডেট আসলে যেটাকে আমি বলেছে তার প্রোফাইলটা হচ্ছে কম্পিটিটিভ প্রোফাইল। এখন কম্পিটিটিভ প্রোফাইল মানে হচ্ছে তার খুব গুড চান্স আছে যে সে হচ্ছে তাকে হচ্ছে ফুল ফান্ডেড অফার সে পাবে, বাট এখানে কম্পিটিশনটা খুব বেশি এবং ডিফারেন্সটা একদম 19.5 আর 20 এরকমের। তো এই ধরনের কম্পারেটিভ প্রোফাইল দেখা যাবে যে অনেক বেশি ক্যান্ডিডেট থাকবে না, বাট দেখা যাবে যে মোটামুটি 3-4 জন 4-5 জন ক্যান্ডিডেট থাকবে যারা হচ্ছে যারা হচ্ছে অন্য আরো 10-20টা ক্যান্ডিডেটকে পিছনে ফেলে তাদেরও ঠিক সেম কম্পিটিটিভ প্রোফাইল। এখন ওই 4-5টা ক্যান্ডিডেটকে দেখা যাবে যে একদম ফাইনাল স্টেজে আগেও ইন্টারভিউ কল করে অ্যাডমিশন কমিটি। ওইটা বাদে আমি আমি বলছি ফাইনাল স্টেজের কথা। ফাইনাল স্টেজ ইন্টারভিউর জন্য ওই 4-5 জন ক্যান্ডিডেটকে প্রফেসর হচ্ছে সিলেক্ট করেছে যে আমি এই 5 জনের ভিতর থেকে একজনকে নিবো, আমার কাছে একটা পজিশনে আছে, বা আমি এই 7 জনের ভিতর থেকে 2 জনকে নিবো, আমার হাতে 2টা পজিশন ওপেন ওপেন আছে। তাহলে এই যে কম্পারেটিভ প্রোফাইলে যারা আছে দেখা যাবে যে তাদের সাথে তোমার প্রোফাইলে মোটামুটি তার সেম স্কোর, এভালুয়েশনের পরে তাদের স্কোর তোমার স্কোর মোটামুটি সেম। আমি স্কোর বলতে হাইপোথেটিক্যাল স্কোর এবং অ্যাকচুয়াল স্কোর দুইটাই বলছি, দুইটাই হয়। তো এই কারণে হচ্ছে ইন্টারভিউ হচ্ছে একটা শুধু ইম্পর্টেন্ট বলো না, এটা হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট একটা থিং। কারণ হচ্ছে এই জিনিসটা আলটিমেটলি ডিসাইড করে ফেলে তোমার কম্পিটিটিভ প্রোফাইল হলো সবকিছু হলো যে তুমি অ্যাকচুয়ালি ফুল ফান্ড অফারটা পাবে নাকি পাবে না। কারণ এন্ড অফ দ্য প্রফেসরের ল্যাবে তুমি যদি সে নিতে আগ্রহী হয় তাহলে তুমি ফুল ফান্ডের জিআরএ পজিশন পাবে, যদি সে নিতে আগ্রহী না হয় তুমি আলটিমেটলি পাবে না। তোমার প্রোফাইলটা হয়তো কম্পিটিটিভ ছিল বাট তারপরেও তুমি রিজেকশন পেয়ে যাবে। তো এই কারণে হচ্ছে যদিও হচ্ছে আমরা জানি যে এইটুকু পর্যন্ত আসার জন্য এবং এবং তার মানে এটা যে ইন্টারভিউ ভালো দিলে তোমাকে নিয়ে নিবে, তোমার প্রোফাইল ভালো হলে তোমার ইন্টারভিউ আশা করি ভালো হবে। বাট ইন্টারভিউ কোনো আমাদের যে দেশে যে ইন্টারভিউ গুলো হয় যে ওটা হচ্ছে জাস্ট একটা মুখ 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 দেখানো এবং পরিচিতি পর্ব, এটা কোনো জেনারেলাইজ এরকম না। ইন্টারভিউতে প্রফেসর কিছু অ্যাসেস করে, যেটা একাডেমিক কমিটি হয়তো অ্যাসেস করেছে, বাট তার তার কাছেও ইনফরমেশনটা আসে। কি কি জিনিস সে অ্যাসেস করে? সে হচ্ছে ফার্স্টলি অ্যাসেস করে হচ্ছে তোমার পার্সোনালিটি। এখন পার্সোনালিটি বলতে আমি এটা বুঝাচ্ছি না যে তুমি কি আইএনএফজে, ইএনটিপি বা আরো যেসব হাবিজাবি আছে ওগুলা না, এটা সে অ্যাসেস করেন। সে দেখে যে এই যে ক্যান্ডিডেটটা বা অন্য যে ক্যান্ডিডেট গুলো আছে তারা তো সবাই মোটামুটি ভালো প্রোফাইলের, বাট তাদের ভিতরে অ্যাকচুয়াল মোটিভেশনটা কিরকম, আমার লেভেল তাদের এনথুজিয়াজমটা কিরকম। রিসার্চ বা পিএইচডি তো হচ্ছে খুবই একটা কমপ্লেক্স এবং খুবই একটা এফোর্টিং ওয়ার্ক। এইটা করার জন্য তার যথেষ্ট মোটিভেশন আছে নাকি, সে কি আমার ল্যাবের যে ওয়ার্কটা এটার ব্যাপারে আসলেই সে আগ্রহী, নাকি হচ্ছে সে জাস্ট হচ্ছে ফ্লো থেকে এখানে জয়েন করতে চাচ্ছে। যদিও সে হয়তো একাডেমিক্যালি অনেক কিছুই অ্যাচিভ করেছে। তো এই জিনিসটা সে চেক করে, এই জিনিসটা চেক করে যে এরকম তোমাকে পার্সোনাল কোশ্চেন করা শুরু করবে। এই জিনিসটা হচ্ছে ইন্টারভিউ নিতে নিতে প্রফেসরের এক্সপিরিয়েন্স হচ্ছে যে সেটা বুঝে যায়। কারণ সে তো স্টুডেন্টের সাথে ইন্টারেক্ট করে, সে বুঝে এটা হাতে একটা টিপলেই বুঝে যায় যে এটা কিরকম। সো এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে তুমি তোমার অ্যাসেম্বলিতে অনেক কিছু এক্সাজারেট করতে পারো এবং তুমি অনেক ভুল ইমপ্রেশন দিতে পারো। তো প্রফেসর আলটিমেটলি যে জিনিসটা করে সেটা হচ্ছে সে দেখে যে তুমি তোমার অ্যাসেম্বলিটাকে কতটা ট্রুথফুল ওয়েতে, তুমি অবশ্যই এক্সাজারেট করবে, বাট তুমি কত ট্রুথফুল ওয়েতে এটা করেছো। তো এখানে অনেস্টি একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ। তুমি হয়তো অনেক কিছু বলে দিলে আর তোমার সাথে কথা বলার সময় দেখলো যে না তোমার অনেক ল্যাকিংস। ধরো হচ্ছে আমি আমার এসবিতে অনেক সময় হচ্ছে আমি আমার নিউক্লিয়ার ফিজিক্স এর নলেজ নিয়ে, অনেক নিউক্লিয়ার রিয়েক্টর ফিজিক্স এর নলেজ নিয়ে কিছু কথা বলতাম, অনেক না কিছু কথা, একটা প্যারাগ্রাফে কিছু কথা, ওইখানে আরো কথা বলছি। তো এখন ধরো আমাকে হচ্ছে দেন হচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টর ফিজিক্স এর কোশ্চেন আসতে শুরু করলাম। আমি দেখা গেলো যে বেসিক কোশ্চেনে কিছু ভুল শুরু করলাম, তাহলে সে বুঝবে যে এই ক্যান্ডিডেট হচ্ছে এক্সাজারেট করছে। তো এই ধরনের কাজ করা যাবে না। তোমার হচ্ছে যে জিনিসটা তোমার স্ট্রং ওইটা নিয়েই কথা বলতে হবে এবং ওই স্ট্রং জিনিসগুলো তোমার ডিফেন্ড করার অ্যাবিলিটি থাকতে হবে। আগে বলেছি অ্যাসিডকে তুমি যা যা মেনশন করবে ওগুলো তোমাকে আলটিমেটলি তোমার কাছে ব্যাক করবে। তুমি যদি তোমার নলেজ নিয়ে মেনশন করো তোমার নলেজ নিয়ে দু একটা কোশ্চেন আসবে। তুমি যদি তোমার রিসার্চ ইন জেনারেল আমরা এগুলো মেনশন করি, রিসার্চ নলেজ স্কিলস এগুলোতে মেনশন করে, কারণ অ্যাসিডে তোমরা তোমার একাডেমিক জিনিস তো রিফ্লেক্ট করবে। বাট তুমি যেই জিনিসগুলোতে একটু ফোকাস দিবে দেখা যাবে যে প্রফেসর সেগুলোতে তোমাকে একটু অ্যাসেস করবে যে তুমি আসলে এই জিনিসগুলো এরকম নাকি তুমি এক্সাজারেট করে কথাগুলো বলছো।
এই কারণে হচ্ছে সে আসলে দেখে তুমি তোমার এসিপিটাকে কত ট্রুথফুল ওয়েতে দিয়ে রেখেছে এবং তুমি আসলে তার ল্যাবের জন্য গুড ফিট নাকি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই কারণে হচ্ছে কেউ যদি ওই কাজগুলোতে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে এবং একটা এজ ডেভেলপ করতে পারে অন্যান্য ক্যান্ডিডেটের চাইতে, তখন তুমি যে 19.5-20 যেই হাইলি কম্পিটিটিভ ক্যান্ডিডেটের ভিতর থেকে তুমি সিলেকশন হয়ে যাবে ইজিলি। তো এখানে হচ্ছে তাহলে আমি এই সেশনে আমি মূলত বলার চেষ্টা করবো হচ্ছে, এই পার্টে আমি বলার চেষ্টা করবো হচ্ছে কিভাবে হচ্ছে একটা ইন্টারভিউ তুমি ক্র্যাক করবে, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, অ্যান্ড at the end of the and at the end of this session or this part আমি হচ্ছে একটা এক্সাম্পল দেবো যেখানে হচ্ছে কম্পিটিশন খুব বেশি ছিল, একটাই পজিশন ওপেনিং ছিল এবং সেখানে কিভাবে অনেক অ্যাপ্লিকেন্টই ছিল যারা হচ্ছে মোরলেস হয়তো আমার কাছাকাছি অথবা আমার সাথে অনেক হাই হাই লেভেলের ক্যান্ডিডেট ছিল, বাট হচ্ছে কি হয়েছে আমি এখানে একটা এজ ডেভেলপ করেছিলাম জাস্ট হচ্ছে আমার ইন্টারভিউ কিছু কোশ্চেন ভালো হয়। তার মানে এটা তো যাচ্ছে ইন্টারভিউ ভালো দিয়েই তুমি তোমার একটা বাজেট প্রোফাইল নিয়ে তুমি কাজ হয়ে যাবে। তো প্রোফাইল অবশ্যই কাজ করবে, বাট এখানে হচ্ছে হাইলি কম্পিটিটিভ একটা ওয়েতে 19.5 আর 20 এখানে কিভাবে তুমি একটা এজ ডেভেলপ করতে পারো এটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করবো। তার মানে হচ্ছে ইন্টারভিউতে তোমার অনেক কিছু শো করার আছে, এটা জাস্ট অ্যান্সারিং কোশ্চেন না, এখানে অনেক কিছু বলার আছে, অনেক কিছু দেখানোর আছে এবং এখানে অনেক কিছু অ্যাসেস পায়। সো এই কারণে ইন্টারভিউ দেওয়ার আগে তোমাকে একটু প্রিপারেশন নিতে হবে এবং একটা ভালো প্রিপারেশন নিতে হবে। কাইন্ড অফ লাইক এক্সামের সময়, ফাইনাল এক্সামের সময় তুমি যেরকম প্রিপারেশন নাও, ইন্টারভিউর আগে তুমি ঠিক একই হবে। তুমি ফাইনাল এক্সামে কি করবে, আগে 2-3 দিন একদম কিন্তু ওই পড়াশোনা নিয়েই তুমি ব্যস্ত থাকো, ওই সময় কোথাও ঘুরতে যাচ্ছ না, কারোর সাথে কথাবার্তা বলছো না, জাস্ট পড়াশোনা। ইন্টারভিউর ক্ষেত্রে হচ্ছে তোমাকে সাধারণত 1 সপ্তাহ আগে বা 2-3 দিন আগে নোটিফাই করবে, বা অনেক সময় 2 উইকস আগে নোটিফাই করে দেওয়া হলো আমরা অমুক দিন তোমার ইন্টারভিউ নিতে চাই। তো এখানে আমি যে ইন্টারভিউ নিয়ে কথা বলছি ওগুলো হচ্ছে প্রফেসরের ইন্টারভিউ। একাডেমিক ইন্টারভিউ যেগুলো ওগুলো নিয়ে কোনো কথাবার্তা বলছি, মানে একাডেমিক ইন্টারভিউ গুলো মোটামুটি একটু একটু ইজিয়ার আর কি, ওখানে তোমাকে অত বেশি অ্যাসেস করা হয় না, যেটা হচ্ছে প্রফেসর তোমার আলটিমেটলি যে অ্যাসেসটা করে। সো এই ধরনের ফার্স্ট কাজ হচ্ছে তুমি যখনই হচ্ছে ইমেল পাবে যে অমুক প্রফেসর তোমার কাছে ইন্টারভিউ নিবে, তো তোমার প্রথম কাজ হচ্ছে ওই প্রফেসর তুমি ইমেল করার সময় কিন্তু প্রফেসরের রিসার্চ ওয়ার্ক রিভিউ করেছিলে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে আবার হচ্ছে প্রফেসরের ওই ওয়ার্কটা রিভিউ করা। এর আগের বার হয়তো তুমি একদম কম্প্রিহেনসিভ রিভিউ করতে পারবে না, এইবার কাজ হচ্ছে রিসেন্ট তার ওয়ার্ক, রিসেন্ট ওয়ার্ক বলতে আমি এটা বলছি রিসেন্ট সব পেপার গুলো পড়ে ফেলি, অনেকে এই ধরনের রিকমেন্ডেশন তোমাকে হয়তো দিবে যে রিসেন্ট পেপার গুলো পড়া শুরু, বাট এটা আসলে হয় না। রিসেন্ট কিছু পেপার তুমি চাইলে পড়তে পারো, বাট ওইটা হচ্ছে তার যে রিসার্চ গ্রুপের যে ওয়েবসাইট ওইখানে গিয়ে ফার্স্টে দেখেন সে অ্যাকচুয়ালি কি কাজ করছে, তার যে পিএইচডি ক্যান্ডিডেট গুলো আছে তার আন্ডারে তারা কি কাজ করছে, রিসেন্টলি সে কি ধরনের পেপার পাবলিশ করছে, কি ধরনের স্কিল, কি ধরনের সিমুলেশন সফটওয়্যার ইউজ করছে, এবং ওইখানে আসলে তার বেসিক গোলটা কি, কি অ্যাচিভ করতে চাচ্ছে, এবং কি নিয়ে সে আসলে ফোকাস দিচ্ছে। যদি তার হচ্ছে অন্যান্য জায়গায় তার, সে যদি লিঙ্কডিন অ্যাক্টিভ হয়, ইউএস এর কিছু প্রফেসর লিঙ্কডিন অ্যাক্টিভ, আর অনেক প্রফেসর আছে যারা লিঙ্কডিন অ্যাক্টিভই নাই, 60 জন ফলোয়ার 70 জন ফলোয়ার, পোস্ট দেয় না, কিছুই দেয় না, এরকম ভাবে। তো যদি লিঙ্কডিন অ্যাক্টিভ থাকে তো ওইখানে দেখতে পারি সে আসলে কি নিয়ে কাজ করছে। অনেক সময় টিচার, অনেক সময় প্রফেসর হচ্ছে ওগুলো নিয়ে কথাবার্তা বলে। তো তোমার কাজ হচ্ছে তার রিসার্চ গ্রুপটা একটা কম্প্রিহেন্সিভ রিভিউ করা এবং এখান থেকে একটা পরিষ্কার একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া জেনারেট করা যায় তার গ্রুপে কি কি রিসার্চ হচ্ছে এবং কি কি ফোকাস এরিয়া আছে। প্রত্যেকটা ল্যাবে দেখবে যে একটা জিনিস নিয়ে কাজ হলে 3-4টা ফোকাস এরিয়া থাকে, তো তোমাকে হচ্ছে দেখতে হবে যে ওই 3টা ফোকাস এরিয়ার ভিতরে কোন জিনিসটা হচ্ছে তোমার স্কিলের সাথে বেশ ভালো সুট করে, কোনটা তোমার সাথে ওয়েল ফিট। তাহলে তুমি হচ্ছে ওই পার্টটুকু নিয়ে কথাবার্তা বলবে। কি কথাবার্তা বলবো এটা আমরা আসছি। দেন হচ্ছে রিভিউ বেসিক একাডেমিক নলেজ। এখন এই জিনিসটা কেন বললাম যে ইন্টারভিউ, যদি তুমি ভালো একটা ইন্টারভিউ দিতে চাও তাহলে হচ্ছে তোমাকে অবশ্যই অবশ্যই কাম থাকতে হবে এবং কনফিডেন্স। তোমার যদি কনফিডেন্স খুব কম থাকে, তুমি যদি কনফিডেন্স ওয়েতে কথা বলতে না পারো, কনফিডেন্স ওয়েতে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে না পারো, ওইটা তোমার জন্য হচ্ছে বাজে। তার মানে এই না তোমার ইংলিশ স্পিকিং ভালো থাকতে, আমি কিন্তু এটা বলছি না, আমি বলছি তোমার কনফিডেন্স থাকতে হবে। তোমার স্পিকিং হয়তো বাজে, আর তুমি কনফিডেন্স শো করতে হবে। কনফিডেন্স আসে কিভাবে, অনেক সময় দেখো যে ক্রিকেটার যারা থাকে তারা খেলার আগে কি করে, তারা হচ্ছে ওয়ার্ম আপ করে এবং দেখো যে খেলার আগেই তারা প্র্যাকটিস করে নেটে। এখন যেই খেলোয়াড়টা 10,000 রান তার কেরিয়ারে, সে কিন্তু প্র্যাকটিস ছাড়াও কিন্তু নেটে গিয়ে সে কিন্তু
ম্যাচে গিয়ে 100 করতে পারে, বাট তারপরও নেটে কেন আওয়ার্স ব্যয় করে তারা প্র্যাকটিস করার জন্য? কারণ হচ্ছে ম্যাচ শুরুর আগে এই ম্যাচ শুরুর কয়েকদিন আগে এই প্র্যাকটিস গুলো তাকে একটা আলাদা কনফিডেন্স দেয়, এই কনফিডেন্সটা তার হচ্ছে ম্যাচে কাজে লাগে। এই কারণে দেখা যায় কাভার ড্রাইভ গুলো প্র্যাকটিস, সে কিন্তু 1000 টাইমস কাভার ড্রাইভ খেলেছে, তারপর কাভার ড্রাইভ প্র্যাকটিস করছে, ডিফেন্স প্র্যাকটিস করছে, হুক প্র্যাকটিস করছে, ফুল প্র্যাকটিস করছে। সিমিলার ওয়েতে আমরা হচ্ছে সব একাডেমিক নলেজ এখানে রিভিউ করতে পারবো না, বাট কিছু একাডেমিক নলেজ, কিছু বেসিক বই, কিছু নোটস, এগুলো হচ্ছে তুমি সেই সময় রিভিউ করবে। কারণ হচ্ছে এগুলো করলে তোমার যে জার্গন গুলো আছে, একাডেমিক জার্গন, ওগুলো হচ্ছে তোমার মাথায় থাকবে, ওগুলো তুমি দ্রুত স্পন্টানিয়াসলি বলে ফেলতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে তোমাকে এটা হচ্ছে একটা কনফিডেন্স দিবে। এই কারণে হচ্ছে এটা খুব একটা ইম্পর্টেন্ট। এটা হয়তো অনেকে এখন বুঝতে পারছে না, বাট তুমি যদি এটা অ্যাপ্লাই করো তখন বুঝবে। এটা ছাড়া একটা ইন্টারভিউ দাও, এটা সহ একটা ইন্টারভিউ দাও, তুমি দেখবে যে তোমার ইন্টারভিউর ভিতরে কতটা পার্থক্য। কারণ হচ্ছে রিভিউ, বেসিক একাডেমিক নলেজ, এই দুইটা জিনিস হচ্ছে মাস্ট। দেন হচ্ছে তোমার যে এসওপি, আমি বলতে পারো রিভিউ এসওপি মানে কি। এসওপি তো আমারটা আমি লিখেছি, আমারটা আমি আমার রিভিউ করবো। তুমি হচ্ছে তোমার এসওপিটা আবার ভালো মতো দেখো, তুমি তোমার এসওপি তে যা যা মেনশন করেছে আমি আবার বলি, ওই জিনিসগুলো কিন্তু তোমাকে কোশ্চেন করবে। ইভেন এরকমও আমি ইন্টারভিউ দিয়েছি যেখানে হচ্ছে ইন্টারভিউ একটা ফুট দেখে আমি বুঝতে পারি যে সে হচ্ছে এখন এসওপিটা ওপেন করে রেখেছে, এবং এসওপি একটা প্যারাগ্রাফ থেকে একটা কোশ্চেন করছে, নেক্সট প্যারাগ্রাফে যাচ্ছে, আমি বুঝতে পারছি যে সে থার্ড প্যারাগ্রাফে যাবে এবং ওই যে এই টপিকটা নিয়ে কোশ্চেন করবে। সে এখন ফোর্থ প্যারাগ্রাফে যাবে, সেই টপিকটা, এবং সে ঠিক এইভাবেই আমাকে কোশ্চেন করে দিচ্ছে। ফার্স্ট এটা নোট নিচ্ছে, সেকেন্ড আবার একটা সেকেন্ড প্যারাগ্রাফের কোশ্চেন করছে আমার এসবি থেকে। আমি তখন বুঝতে পারছি সে একদম লাইন বাই লাইন, একদম প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ করছে, সে আমাকে কোশ্চেন করছে। এই কারণে হচ্ছে তুমি তোমার ইন্টারভিউতে যাওয়ার আগে তোমার এসবিটা রিভিউ করো, ওই এসবি যেসব জায়গায় ফোকাস করেছে, ওই এরিয়াগুলো, ওই নলেজ, ওই স্কিল গুলো, ওই স্কিল রেলেভেন্ট নলেজ গুলো, ওগুলো তোমাকে রিভিউ করে যেতে হবে। তার রিসার্চ হয়, ওই রিসার্চ গুলো তোমার হচ্ছে রিভিউ করে যেতে হবে, কারণ তোমাকে ওইখান থেকে কোশ্চেন করা হবে অবশ্যই। অবশ্যই তুমি যা কিছু এসবিতে মেনশন করো ওইটা ঘুরে ফিরে তোমার কাছে আসবে। তার মানে এটা তোমার ভয় পাবে না যে এসবিতে কিছুই মেনশন করবো না, এসবিতে অবশ্যই অনেক কিছু মেনশন করতে হবে। এই তিনটা হয়ে গেলে হচ্ছে ইন জেনারেল আমরা হচ্ছে একটা প্রেজেন্টেশন প্রিপেয়ার করি। এখন প্রেজেন্টেশন কতটুকু প্রিপেয়ার করবো, প্রেজেন্টেশনের কি করে ডিপেন্ড করেছে তোমার প্রফেসরকে কোন টপিক নিয়ে কাজ করছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে কতটুকু টাইম দেওয়া হচ্ছে। যদি তোমার টাইম দেওয়া হয়েছে 30 মিনিটস, 30 মিনিটস একটা গুড টাইম, সাধারণত এই ধরনের টাইম বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয়, তাহলে আমি বলবো হ্যাঁ তুমি একটা প্রেজেন্টেশন বানাতে পারো যেখানে হচ্ছে 12 to 15 মিনিটস একটা প্রেজেন্টেশন বানাতে পারো। অনেকে বলতে পারো যে 20 মিনিটস, 25 মিনিটস এর প্রেজেন্টেশন বানাই, তাহলে প্রেজেন্টেশনে বেশি সময় চলে যাবে, আর আমাকে কোশ্চেন অল্প অল্প স্বল্প করবে, তাহলে হচ্ছে আমার। এখন আগেই বলেছে যে এইটা ইন্টারভিউ কিন্তু কোনোভাবে পার পেয়ে গেলাম এটা না। ইন্টারভিউতে তোমাকে হচ্ছে কনভিন্স করতে হবে, আই এম ওয়েল ফিট, আই এম ওয়েল সুইটেড, আই এম ওয়েল মোটিভেটেড টু ডু, টু পারফর্ম ইন ইউর লাইফ। সো এই জিনিসটা তোমাকে হচ্ছে প্রফেসর বুঝাতে হবে, প্রফেসর কনভিন্স করতে হবে, প্রফেসরকে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি পটাতে হবে। সো এই কারণে হচ্ছে প্রেজেন্টেশনে বেশি সময় না দেওয়াটা আমার মতে উত্তম। তুমি ম্যাক্সিমাম হচ্ছে অর্ধেক টাইম দিতে পারো, 30 মিনিটের হলে 15 মিনিট, এবং 15 মিনিট প্রফেসরকে কোশ্চেন অ্যান্সার সেশনের জন্য। প্রফেসরের যদি টাইম থাকে, দেখবে যে যখন প্রফেসর তোমার ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে যাবে, তুমি দেখবে যে তোমার ইন্টারভিউ গুলো লঙ্গার হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ফর এক্সাম্পল, আমি অনেক সময় 30 মিনিটস এর ইন্টারভিউ বা 15 মিনিটস এর ইন্টারভিউ গিয়েছি, দেখা গেছে আমার ইন্টারভিউ গুলো আওয়ার্স হয়ে গেছে, এবং 1 ঘন্টা পরে দেখা যাচ্ছে কথা শেষ হচ্ছে না, আমি আমার প্রফেসর দেখা যাচ্ছে পরে কথাবার্তা অনেক শর্টে শেষ করে এন্ড করে দিতেছে। এই কারণে হচ্ছে প্রেজেন্টেশন একটা বানাবে, এবং ওই প্রেজেন্টেশনে কি কি জিনিস ফোকাস করবে। তো মনে রাখবো যে যখন তোমার ইন্টারভিউ নিচ্ছে, সে তোমার সিভির ইনফরমেশন গুলো জানে, তার মানে এই না যে আমি বেসিক ইনফরমেশন গুলো বলবো না, বেসিক ইনফরমেশন গুলো খুব সংক্ষেপে, খুব ব্রিফলি টাচ করে চলে যাবে, এগুলোতে টাইম ওয়েস্ট করবে না। দেন হচ্ছে যে জিনিসগুলো তুমি তোমার সিভিতে বলতে পারো নি, কারণ সিভিতে আমি কি কি জিনিস পারি এটা বলতে পারি, স্কিল আছে, বাট কি জিনিসের কি কি জিনিস জানি, অর্থাৎ ওইটার ভিতরের কি কি জিনিস জানি, ওগুলো তো আর সিভিতে আমি মেনশন করতে পারি না, এবং এসওবি তো এগুলো সবসময় রিফ্লেক্ট করা যায় না সবগুলো, বা এসওবি তে রিফ্লেক্ট অনেক সময় উচিত না। তো এই কারণে হচ্ছে প্রেজেন্টেশন দেওয়ার সময় তোমার স্কিল, তোমাদের রিসার্চ থাকে, ওই রিসার্চে কি কি করেছো, কি কি নোবেলটি শো করেছো, কি কি জিনিস সেখান থেকে পেয়েছো, ওগুলা হচ্ছে একটু ভালোভাবে, যেগুলো তুমি তোমার সিভি আর এসওবি তে মেনশন করতে পারো নি, বা তুমি চাও যে এগুলো জগৎ জান, এগুলো প্রফেসর জানবে, ওই জিনিসগুলো প্রেজেন্টেশনে নিয়ে এসো, এবং একটা ইন্টারেক্টিভ সেশন করো, যাতে হচ্ছে প্রফেসর তোমাকে কিছু কোশ্চেন করতে পারে। এভাবে প্রফেসরকে কনভিন্স করাটা ইজি হয়। তার মানে আমি আশা করি একটা আইডিয়া পেয়ে গেছি যে আমার প্রেজেন্টেশনটা কিরকম হওয়া উচিত।
এক্ষেত্রে আমার কাছে প্রেজেন্টেশন খুব ইজিয়ার ছিল, কারণ হচ্ছে আমার রিসার্চ ছিল অনেকগুলো। আমি হচ্ছে জাস্ট অল্প কিছু ব্রিফলি প্রথমে আমার ইন্ট্রোডাকশন দিই, দিয়ে হচ্ছে রিসার্চ নিয়ে কথা বলতে শুরু করতাম। কারণ একটা পেপারকে এক্সপ্লেন করতে তো অনেক টাইম লাগে। তো আমার জন্য প্রেজেন্টেশন দেওয়াটা খুব ইজিয়ার ছিল। আমি চাইলেই হচ্ছে 30 মিনিটের প্রেজেন্টেশন দিতে পারতাম একদম ইজিলি। যদি হচ্ছে 30 মিনিটের প্রেজেন্টেশন আমি দেইনি, আমি সবসময় হচ্ছে প্রেজেন্টেশন গুলো প্রুফ রাখার চেষ্টা করেছি। তো এইটুক ছিল তোমার প্রিপারেশন ফেজ। এইটুকু প্রিপারেশন হয়ে গেলে তুমি হচ্ছে এখন prepared for your interview. So what to do in your interview? So in interview অনেক কিছু আছে, অনেক কিছু ডু, অনেক কিছু ডোন্ট। ফার্স্ট অফ অল তোমাকে পলাইট থাকতে হবে। বাট আমাদের দেশে পলাইটনেস মানে বোঝা যাচ্ছে চুপ করে থাকে, বিদেশে পলাইটনেস মানে চুপ করে থাকা। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইন্টারভিউ সেশনটা যেভাবেই হোক তোমাকে একটা ইন্টারেক্টিভ সেশনে কনভার্ট করতে হবে। ফোর্সের সাথে তোমার যাতে একটা কোশ্চেন অ্যান্সার সেশন না হয়, একটা ডিসকাশন সেশন কনভার্ট হয়, এই জিনিসটা করার চেষ্টা করতে হবে। তার মানে এই না তুমি বাচাল হয়ে যাবে, তুমি ভার্বাস হয়ে যাবে, খালি কথাবার্তা বলতেই থাকো, এরকম না। বাট তুমি একদম শুট করে থাকবে, কোর্সে একটা কোশ্চেন গুলো দেন অ্যান্সার দিবে, এরকম না। আরেকটা জিনিস যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা তো একটা ইন্টারভিউ, এটা কিন্তু আইএলটিএস স্পিকিং সেশন না। যে আমাকে একটা কোশ্চেন করবে, আমি ওইটার 2-3 লাইনে একটা জেনারিক অ্যান্সার দিই। কেন আমি ওই জায়গাটা পছন্দ করি? এই জায়গাটা পছন্দ করি কারণ এই আইএলটিএস আমরা যে প্রিপারেশন দিই, 2-3 লাইনের একটা জেনারিক অ্যান্সার। এখানে অনেকেরই ভয়, এখানে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে অনেকেই চায় না যে তার ইন্টারভিউটাকে নষ্ট করতে, ফয়েল করতে। আরেকটা জিনিস হচ্ছে তার ভিতরে অনেকেরই কনফিডেন্স লেভেল কম থাকে, যে চিন্তা করে যে আমার স্পিকিং ক্যাপাবিলিটি ভালো না, আমি এত কথা কেন বলতে হবে? পজিটিভ কোশ্চেন করলে আমি 1-2 লাইনে আইএলটিএস যেভাবে অ্যান্সার দিয়ে আমি একটা আইএলটিএস স্পিকিং এ ভালো, আইএলটিএস স্পিকিং ব্যান্ডে ভালো স্কোর করেছি, এখানে সেম ওয়েতে 2-3 লাইনে 1-2 লাইনে হচ্ছে আমি একটা অ্যান্সার দিয়ে শেষ করে দেবো। না, এটা হচ্ছে কমপ্লিট রং ওয়ে। অফিসার তোমাকে বলবে যে হোয়াট টাইপস অফ নিউট্রনিক্স স্কিলস ডু ইউ হ্যাভ। এখন তুমি হয়তো বলবে যে ও আই হ্যাভ লটস অফ স্কিল, আই নো আই নো ওপেন এমসি, আই নো ড্রাগন, আই নো এমসিএমপি, হ্যান ত্যান। তুমি মনে করছো যে এই অ্যান্সারটা তো ভালো, আমি প্রথমে বললাম আমার এই এই ধরনের এফিসিয়েন্সি আছে, দেন হচ্ছে আমি কিছু নাম বললাম, আমার 2-3 লাইনে অ্যান্সারটা হয়ে গেল। অবশ্য কিন্তু ওই জিনিসটা চাইনি। সে জানে তোমার কি কি স্কিলস আছে, সে তো তোমার সিভিতে অলরেডি দেখেছে তুমি এই জিনিসগুলো পারো। সে আসলে চাচ্ছে তুমি তোমার স্কিলের উপর রিফ্লেক্ট করো, যে আমি ওই স্কিলের এই এই জিনিসগুলো পারি, এই জিনিসগুলো আমি এক্সপ্লোর করেছি, এই জিনিসগুলোতে আমি কিছু প্রজেক্ট করেছি, এই জিনিসগুলোতে আমি করার সময় ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমার ডেভেলপ হয়েছে। এইভাবে হচ্ছে তোমার অ্যান্সার গুলো হবে কম্প্রিহেন্সিভ। তোমাকে করবে হচ্ছে 1 লাইনের অ্যান্সার, তুমি কি এই জিনিসটা জানো? তুমি হয়তো বলবে যে তুমি থার্মোহাইড্রোলিক্স এর এই জিনিসটা কি জানো? তুমি বলে হ্যাঁ আমি জানি। না, তোমাকে হচ্ছে এখানে আরো কিছু জিনিস বলতে হবে। হ্যাঁ আমি এটা জানি, এটা তো এইভাবে এরকম হয়, এইভাবে এটা এই হয়, এটা এই ধরনের ইউজফুল আছে, আমি এইটার সাথে এইভাবে ফ্যামিলিয়ার হয়েছিলাম, এটার সাথে আমার এই ধরনের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। তোমার অ্যান্সার গুলো হতে হবে কম্প্রিহেন্সিভ। আইএস স্পিকিং না যে তুমি জাস্ট 2-3 লাইনে গ্রামারটাকে কারেক্ট রেখে অ্যান্সার দিয়ে দিলে কাজ হয়ে যাবে। তাহলে অবশ্যই অবশ্যই তোমার অ্যান্সার গুলো হতে হবে কম্প্রিহেন্সিভ। এইটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি তোমার ইন্টারভিউর ক্ষেত্রে। যখনই কোনো একটা কোশ্চেন ইয়েস নো দিয়ে জাস্ট থেমে যাবে না, তুমি হচ্ছে ওইখানে কিছু একটা রিফ্লেক্টিভ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, কম্প্রিহেন্সিভ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তার মানে এই না যে বাচাল হয়ে যাবে, এটা একটা ফাইন লাইন আছে এবং ওইটা তোমার মেনটেন করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে প্রফেসর অবশ্যই হচ্ছে তার ওয়ার্ক সম্পর্কে একটা কিছু কথা বলবে। অনেক ক্ষেত্রে প্রফেসর, কারণ এটা তো যে যে কেউ তার নিজের ওয়ার্ক সম্পর্কে বলছে, তার ওয়ার্ক সম্পর্কে তোমাকে একটু ফ্যামিলিয়ার করার জন্য সে কিছু কথা বলবে। সে জানে যে তুমি তোমার তার ওয়ার্ক অলরেডি রিভিউ করে, তারপরে সে 5 মিনিটস 10 মিনিটস, অনেক ক্ষেত্রে 15-20 মিনিটস সে জাস্ট তার ওয়ার্ক গুলো, যে তার ল্যাবে কি হচ্ছে, বর্তমানে সে কি প্রজেক্ট নিয়ে কাজ করছে, ফিউচারে কি কি প্রজেক্ট আসবে, তুমি যদি পটেনশিয়ালি জয়েন করো তুমি কি কি প্রজেক্টে কাজ করবে, এই ধরনের কথাবার্তা গুলো প্রফেসর বলবে। ওই টাইমটাতে প্রফেসরের বলার সময় আমি আবারও বলে রাখছি, তুমি অবশ্যই ইম্পোলাইট হবে না, বাট জাস্ট শুনে মাথা দোলাতে থাকবে এরকমও না। তুমি বুঝবে যে কোন সময় প্রফেসর একটু থামছে, তুমি তখন ওই অনুযায়ী ইন্টারাকশন করবে যে, আচ্ছা এইটা আপনি এটা বলেছিলেন, এটা আসলে এইভাবে হয়, এখানে তো এই জিনিসগুলো আছে। তুমি বুঝাবে যে জিনিসগুলো তুমি বুঝতে পারছো, তোমার এই ব্যাপারে নলেজ আছে, এই জিনিসগুলো কম্প্রিহেন্ড করতে পারছো যে কি কাজ হচ্ছে, সে ফিউচারে পটেনশিয়ালি কি জিনিস এক্সপ্লোর করতে চাচ্ছে। এই জিনিসগুলো প্রফেসরকে ইমপ্রেস করে। তার মানে এনে প্রফেসর কথা বলার সময় তুমি তাকে মাঝখানে থামিয়ে দেবে। প্রফেসর কথা বলার সময় থামবে, বা তার কথার একদম শেষে সে কিছু কথা বলার টাইম দেবে, তখন হচ্ছে তুমি কথাগুলো বলবে। বাট একটা ইন্টারেক্টিভ সেশন করবে, জাস্ট প্রফেসর কথা বলছে তুমি মাথা দেখাচ্ছ, ইয়েস ইয়েস ইয়া 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 ফ্যামিলিয়ার উইথ, ও ইয়েস ইয়েস। না, এরকম না। তোমাকে একটা ইন্টারেক্টিভ সেশনে এখানে যেতে হবে।
দেন হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বছর ইন্টারভিউর ক্ষেত্রে একটা ওল্ড ওল্ড অ্যাপ্রোচ বলা বা ক্লাসিক্যাল একটা অ্যাপ্রোচ হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো প্রফেসরের কাছে ইন্টারভিউ দেওয়ার আগে তার একটা রিসেন্ট পেপার পড়া, এবং ওই রিসেন্ট পেপার প্রফেসর তার ইন্টারভিউ শেষের দিকে ইঞ্জিনিয়ার বলে যে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং আওয়ার সেশন অর আওয়ার রিসার্চ গ্রুপ অর এনিথিং। তো ওই কোশ্চেনটা যখন হচ্ছে তোমাকে আস্ক করবে, তুমি হচ্ছে তখন অ্যান্সার দিবে যে ওকে আমি হচ্ছে আপনার এই ব্যাপারটা করেছিলাম, এই ব্যাপারে তো আপনি এটা নিয়ে কাজ করেছিলেন, কিন্তু চাইলে হচ্ছে ওইটা নিয়ে কাজ করতে পারতেন, তাহলে হচ্ছে এটা তো আরেকটু এইভাবে ইমপ্রুভ করা যেত, এটা নিয়ে কেন কাজ করলেন না, বা এটা তো এইভাবে কাজ করলে আমার কাছে মনে হচ্ছিল ভালো, এটা কেন ওইটার সাথে কাজ করা হলো না, বা এখানে কি আমরা এই জিনিসটা পটেনশিয়ালি এক্সপ্লোর করতে পারতো না, বা ফিউচারে কি এটা এইভাবে এক্সপান্ড করা যায় না। তো এইটাকে বলা হয়ে থাকে ওল্ড অ্যাপ্রোচ, এটা একটা গুড অ্যাপ্রোচ, এটা শো করে যে তুমি প্রফেসরের কাজগুলো বুঝেছো বা তুমি প্রফেসরের কাজগুলোতে একটা রিভিউ দিতে পারছো। বাট টু বি অনেস্ট, সেম জিনিসটা সবাই জানে, এটা অনেকটা ক্লিশে হয়ে গিয়েছে যে তুমি যে জিনিসটা আমি আগে বলছি, 4-5টা কম্পিটিটিভ প্রোফাইল আছে, 19.5 আর 20। তো ওরাও ঠিক সেম জিনিসটাই করেছে, একটা ব্যাপার নিয়েছে, এই ব্যাপারটার সাথে ওদের মিলছে, ওই ব্যাপারটা থেকে কিছু ক্লিশে কথাবার্তা বলছে, এটাই তো পটেনশিয়াল। এখন এই জিনিসগুলা বর্তমান সময় চ্যাট জিপিটি দিয়েও জেনারেট করা যায়, প্রফেসর এটা জানে। আর চ্যাট জিপিটি জেনারেট করা না গেলেও এই জিনিসগুলো 10 বছর 20 বছর ধরে চলে আসছে। তো সেম জিনিসটা অন্য যেই কম্পিটিটর আছে, তোমার সাথে ক্যান্ডিডেট আছে, ওরাও হচ্ছে সেম কাজটাই করছে। তো এই জিনিসটা তোমাকে স্ট্যান্ড আউট করে না, তোমাকে যে জিনিসটা করতে হবে ইন্টারভিউ সেশনে, তোমাকে এমন কিছু করতে হবে যেটা তোমার ইউনিক এবং ইমপ্রেসিভ হয়, তোমাকে স্ট্যান্ড আউট করে। আরেকটা হচ্ছে এই কোশ্চেনটা আসে একদম শেষের দিকে, মোরলেস তখন হচ্ছে তোমার সাথে প্রফেসর ইন্টারাকশন হয়ে শেষ হয়ে গেছে, ইন্টারভিউ একদম শেষ, সে হয়তো মনে মনে একটা ওভারঅল একটা আইডিয়া তোমার বোর্ডে পেয়ে গিয়েছে এবং সে একটা সিদ্ধান্ত অলরেডি হয়তো নিয়ে ফেলছে। তো ওই টাইমে তুমি যদি এইগুলো নিয়ে কথাবার্তা শুরু করো, তাহলে হচ্ছে তাকে আর ইমপ্রেস করার টাইম, এই কারণে হচ্ছে তোমাকে এমন একটা টাইমে হচ্ছে প্রফেসর ওয়ার্ক বা তোমার আন্ডারস্ট্যান্ডিং বা স্কিল, তুমি যেগুলো যে আমি তার ওয়ার্ক গুলো বুঝি, এগুলো যদি শো করতে চাও, ওইটার টাইম ফ্রেমটা হচ্ছে তোমাকে আর্লিয়ার কিছু একটা শো করতে হবে, তোমাকে ইমপ্রেস করতে হবে। তো এটা কিভাবে করবে, আমি হচ্ছে এখন ডায়মন্ড দিয়ে দিচ্ছি, এটা দিয়ে হচ্ছে আগামী ধরো 2-3 বছর এই জিনিসটা যারা ইউজ করতে পারে, তারা হচ্ছে যদি ইফেক্টিভলি ইউজ করতে পারে, তারা হচ্ছে অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে অন্য আরো 4-5টা ক্যান্ডিডেট থেকে স্ট্যান্ড আউট হবে এবং প্রফেসর ইমপ্রেস হয়ে যাবে জেনুইনলি। এবং হয়তো এই অ্যাপ্রোচটা আমি বলে দেওয়ার পরে দেখা যাবে যে এটা আস্তে আস্তে অন্যরা হয়তো তাদের বুকসে মেনশন করবে, তাদের পোস্টে মেনশন করবে, এবং একসময় 5-10 বছর পরে এটাও ক্লিশে হয়ে যাবে। বাট রাইট নাও এটা হচ্ছে একটা খুব ইফেক্টিভ একটা ওয়ে। কোন ওয়ে? এটা হচ্ছে তুমি যেই প্রফেসরের সাথে ইন্টারভিউ দাও না কেন, প্রফেসর তোমাকে একটা কোশ্চেন করবে, সেটা হচ্ছে আমার যে রিসার্চ গ্রুপ, এখানে তুমি কোন পার্ট বা আমার রিসার্চ গ্রুপ তুমি কেন ইন্টারেস্টেড, বা ওয়াই আর ইউ ইন্টারেস্টেড, বা কেন এখানে কাজ করতে চাচ্ছ, বা কোন জিনিসটা তোমাকে ইন্ট্রিট করলো। মানে একই কোশ্চেন অনেক ভাবে আসতে, প্যারাফ্রেজ ভাবে অনেক ভাবে আসতে পারে, বাট ঘুরে ফিরে একই কথা যে হোয়াট আর ইউ ইন্টারেস্ট ইন মাই ল্যাব। সো বা কিভাবে তুমি ইন্টারেস্ট হচ্ছ, বা একই কোশ্চেন। তো এই কোশ্চেনটা যখনই করাবে, এবং এই কোশ্চেনে দেখবো যে তোমার ইন্টারভিউ একদম শুরুর দিকে, যদি তুমি শুরুতে প্রেজেন্টেশন দাও, অনেক প্রফেসর শুরুতে প্রেজেন্টেশন দেয়, অনেক প্রফেসর প্রথমে কথা বলে, দেন বলে যাচ্ছে প্রেজেন্টেশন দাও, দেন হচ্ছে আবার প্রেজেন্টেশনের পরে কথা বলে। অনেক প্রফেসর একদম সব কথা শেষ করে শেষে প্রেজেন্টেশন দিতে পারে। বাট ইন জেনারেল প্রেজেন্টেশন যদি তুমি দাও, তাহলে একদম শুরুতে, আবার অনেক সময় আমরা টাইম কম থাকলে আমরা প্রেজেন্টেশন দেই না, 15 মিনিট টাইম, অনেক সময় দেখা যায় প্রেজেন্টেশন দেওয়ার টাইম নেই, কারণ আমার ইন্টারেক্টিভ সেশনটা হতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে একদম শুরুর দিকে সাধারণত এই কোশ্চেনটা তোমাকে করা হয়েছে, তুমি কেন, বা সরি কেন না, তুমি কোন কাজটা বা কোন ওয়ার্ক বা কোন রিসার্চ ওয়ার্কটাতে আমার, বা কোন জিনিসটা হচ্ছে তোমাকে আমার ল্যাবে ইন্টারেস্টেড করলো। তো এখানে যে কাজটা হয়, এই কোশ্চেনটাকে আমরা, এটা একটা কমন কোশ্চেন, এবং এই কোশ্চেনটার অ্যান্সার আমরা দেই হচ্ছে খুব গদবাধা হয়েছে। আমরা কি করি, আমরা 2-3 লাইন্সে বলে যাও আপনি তো মাল্টিফিজিক্স নিয়ে কাজ করেন, আমি নেটওয়ার্কস এর কাজ করেছি, আমার ওপেনএমসি এর কিছু কাজ আছে, আমার ওপেনএমসি কিছু ব্যাপার আছে, তো আমি আপনার কাজগুলো দেখে দেখে আপনার কাজের সাথে আমার কাজের কিছু মিল আছে, আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, তো এই কারণে আমি হচ্ছে আপনার ল্যাবে কাজ করতে থাকবো, এটা হচ্ছে আমার প্যাশনের সাথে মিলে, এনথুজিয়াজমের সাথে মিলে, এই কারণে আমি ল্যাবটায় কাজ করছি। তুমি ভাবছো যে এই অ্যান্সারটা খুব ভালো হলো, মোটামুটি একটা অ্যান্সার হলো। এই অ্যান্সারটা অন্য অন্য যে ক্যান্ডিডেট গুলো আছে, আমি আগে বলেছি, এর হচ্ছে টপ ক্যান্ডিডেটের কথা আমি বলছি, আমি বলছি না যে আরো 20-20 জন।
ওরাও সেম অ্যান্সার দিয়েছে। এইখানে হচ্ছে তুমি তোমাকে স্ট্যান্ড আউট করতে হবে। তুমি যেটা করতে পারো, ওই যে তুমি কম্প্রিহেন্সিভ ওয়েতে তার রিসার্চ গ্রুপটাকে অ্যাসেস করেছিলে, ওই রিভিউ করার সময় তুমি দেখবে যে তার রিসার্চ গ্রুপের কোন ফোকাস এরিয়াটা, অনেকগুলো ফোকাস এরিয়া থাকে, ওইটার ভিতরে এমন একটা ফোকাস এরিয়া আছে যেটার সাথে তোমার স্কিলস এবং সবকিছু খুব ভালোভাবে মিলে যায়। তুমি হচ্ছে তখন তার ওই ফোকাস এরিয়ায় যে কাজগুলো হচ্ছে, ওই কাজটার ইন ডেপথ কিছু কথাবার্তা বলবে, বাট সংক্ষেপে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। তোমাকে শো করতে হবে যে আমি এই কাজটা একদম, যে ক্রিটিক্যাল জিনিসগুলো, ওই জিনিসগুলো আমি বুঝি, যেটা হচ্ছে আপনার কারেন্ট পিএইচডি ক্যান্ডিডেট করছে, ওই কাজটা আসলে এইরকম হচ্ছে। তুমি একটা ইমপ্রুভমেন্টের কথা এখানে বলতে হবে, এরকম কথা নেই, ইমপ্রুভ চাইলে বলতে হবে, বাট তোমাকে বুঝিয়ে দিতে হবে যে ওই যে ক্রিটিক্যাল কাজগুলো আছে, ওগুলো আমি বুঝি, এই কাজগুলো হচ্ছে এইভাবে হচ্ছে, এই কাজগুলো যেটা হচ্ছে, ওই কাজগুলো আমি যে কাজগুলো করেছি ওগুলোর সাথে এইভাবে এইভাবে মিলে, এবং ওই কাজ করার জন্য যে স্কিল গুলো দরকার, ওই স্কিল গুলো আমি এই প্রজেক্ট বা এই রিসার্চ করার মাধ্যমে গেইন করেছি, আমার এক্সপিরিয়েন্স আছে। ফ্রম নাইভ পয়েন্ট অফ ভিউ মনে হবে যে দুইটা দুইটা অ্যাপ্রোচ সেম। দুইটা অ্যাপ্রোচের ভিতরে পার্থক্যটা হচ্ছে তুমি হচ্ছে একটা স্পেসিফিক রিসার্চ এরিয়াকে ফোকাস করছো, নট একটা পেপার। এটা হচ্ছে একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ তুমি কিন্তু আলটিমেটলি তোমার প্রফেশন নিবে হচ্ছে কোনো একটা রিসার্চ এরিয়াতে কাজ করার জন্য। তুমি অলরেডি বলে দিচ্ছ যে আমি এই রিসার্চ এরিয়ার জন্য ওয়েল ফিট, তুমি এটাকে কনভিন্স করার চেষ্টা করছো। সেকেন্ডলি এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে, যখন তুমি একটা পেপারের রিভিউর ব্যাপারে কথা বলো, সেখানে হচ্ছে প্রফেসর কিন্তু তোমাকে আস্ক করি তোমার কোনো কোশ্চেন আছে নাকি, তুমি ভালো বলো যে এইটা। এখানে তুমি যে কাজটা করছো, তুমি অ্যাকচুয়ালি প্রফেসরকে ফ্লোর ওপেন করে দিচ্ছ, আপনি আমাকে কোশ্চেন করেন। প্রফেসর তখন ইমপ্রেসড হয়ে যায় যে ছাত্রটা, স্টুডেন্টটা চাচ্ছে আমি তাকে এই রিসার্চ ফোকাস এরিয়াটা নিয়ে, কারণ সে অলরেডি বলে দিচ্ছে যে আমি এই জিনিসগুলো ডেভেলপ করেছি, এই স্কিল আমার আছে, এই নলেজ আছে, এই ক্রিটিক্যাল বিষয়গুলো আমি বুঝি, বা এইভাবে বুঝি, এইভাবে কাজগুলো হয়। তার মানে সে এখন চাচ্ছে, পড়ছে বলছে যে স্টুডেন্ট এখন চাচ্ছে আমি এটা নিয়ে কিছু ইন্টারাকশন করি তার সাথে। তখন দুইটা জিনিস হবে, হয় হচ্ছে তোমার সাথে আরো ডিপলি সে কিছু ওই টপিকটা নিয়ে কথাবার্তা বলবে, তখন তোমার কাজ হচ্ছে ইন্টারাকশন করা। সে একটা কথা বলছে, তুমি এটা বুঝতে পারছো, কম্প্রিহেন্ড করছো, ওইটার প্রেক্ষিতে কথা বলা যায় এটা এইরকম হচ্ছে, এটা এরকম, এটাও আছে, তাহলে এটাতে এটা 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 মিন করে, এটা তাহলে এইভাবে হচ্ছে, তুমি নিজের ভাষায়। দেন হচ্ছে আরেকটা হতে পারে, সে তখন তুমি যেহেতু স্কিলস কিছু নলেজ কিছু ক্রিটিক্যাল টপিক নিয়ে কথা বলেছো, সে তখন ওইখান থেকে দুই তিনটা কোশ্চেন করবে, এবং তুমি যদি ওই স্কিল বেসড কোশ্চেন, ওই রেলেভেন্ট নলেজের কোশ্চেন বা ক্রিটিক্যাল টপিকের কোশ্চেনের সবগুলি যে পারছো এরকম না, তুমি তিনটা কোশ্চেন করো, তুমি দুইটা কোশ্চেন ডিফেন্ড করে দিতে পারো, অবশ্যই তোমার প্রতি ইমপ্রেসড হয়ে যাবে। এবং আমি 80% গ্যারান্টি দিতে পারি যে তখন 80% শিওরিটি যে তোমার প্রোফাইল যদি কম্পিটিটিভ প্রোফাইল থাকে এবং তুমি যদি জাস্ট এই কাজটা ইন্টারভিউতে করতে পারো, তাহলে তোমাকে সে ফুল 100% দিয়ে দিবে। কারণ এই কাজটা যে করতে পারো তার উপর খুব খুব ইমপ্রেসড হয়ে যাবে। এই জিনিসটা অন্য যে ক্যান্ডিডেটরা আছে তারা করবেন না। তারা কখনোই একটা টপিক নিচ থেকে মেনশন করবে, রিসার্চ গ্রুপটাকে নিচ থেকে মেনশন করে, রিসার্চ ফোকাস এর নিচ থেকে মেনশন করে, একটা ক্রিটিক্যাল টপিকের ভিতরে নিচ থেকে গিয়ে সেখানে ডিফেন্ড। এখন বলতে পারেন হ্যাঁ এখানে অবশ্যই গ্রোবের কাছে দেন, তোমার কিছু নলেজ থাকা দরকার হবে, তোমার ওই জিনিসগুলো এখন তুমি অবশ্যই একটা কম্পিটিটিভ প্রোফাইল তৈরি করেছেন, তো অবশ্যই নলেজ আসছে রাইট, অথবা থাকা উচিত। এই কারণে হচ্ছে তুমি তো এইভাবে কোশ্চেন ফ্লোরটা ওপেন করে দাও কোশ্চেন করার জন্য। দেন হচ্ছে যে দুই তিনটা কোশ্চেনের বা যে দুই তিনটা ইন্টারেক্টিভ সেশন আসবে, ওইটা তুমি ডিফেন্ড করতে পারো, বা ইন্টারেক্টিভ সেশনটাকে কনভিনসিংলি তুমি ডেভেলপ করতে পারো, তার সাথে ভালোভাবে কমিউনিকেশন করতে পারো, তাহলে ওই 2-3 মিনিটের ভিতরে তোমাদের ইমপ্রেসড হবে। এবং এরপরে যেই বাদ বাকি কথা হবে ওগুলো মোটামুটি ক্লিশে কথাবার্তাই হবে দেখা যাবে, বাট সে মোটামুটি তার ব্রেইন অটোমেটিক্যালি ডিসিশন নিয়ে নেবে যে হ্যাঁ আমি এই স্টুডেন্টটাকে নিতে পারি, সে আসলে একটা স্ট্যান্ড আউট ক্যান্ডিডেট ফ্রম দ্য আদার কম্পিটিটিভ ক্যান্ডিডেট। এটা হচ্ছে অ্যাপ্রোচ, এবং এটা হচ্ছে আমি বলবো যে এটা হচ্ছে ইন্টারভিউ ক্র্যাক করার ডায়মন্ড, যেটা হচ্ছে আমি আমাদের সবাইকে ফ্রিতে দিয়ে দিলাম। এটা যদি কেউ অ্যাচিভ করতে পারে তার যে কোনো ইন্টারভিউতে, সে হচ্ছে খুব ভালো হাই চান্স যে সে হচ্ছে অবশ্যই অবশ্যই